মৌ আর প্লুটোর আশীর্বাদ হচ্ছে দেখে কষ্টে ভেঙে পড়লো মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মৌ আর প্লুটোর আশীর্বাদ। সেই জন্য খুব সুন্দর করে বাড়িটা সাজাতে থাকে রেশমি আর বলে সবকিছু এখনো বাকি আছে। তখনই মৌ সেখানে আসে আর সেই বলে, মা আমি কোন শাড়িটা পরবো? তখনই রেশমি বলে, তিনটা শাড়ির অপশন আমি রেখে দিয়েছি, তোমার যেটা পছন্দ তুমি সেটাই পরো। তারপরে সেখানে কমলিনী আসে। তখন রেশমি বলে, বুড়ি তোমার ভাইজির তো আজকে আশীর্বাদ, তুমি ভালোই করেছো এসেছো। তখনই কাকুমণি বলে, আসলে বুড়িমা তোমাকে তো বলা হয়নি, কালকে এমন ঝামেলা ছিল তাড়াহুড়োতে চলে আসলাম, তোমাকে বলাই হয়নি। তখন কমলিনী বলে, কাকুমণি আগে বললে না কেন বলো তো? এভাবে খালি হাতে চলে আসলাম, মৌয়ের আশীর্বাদ। তারপরেই কমলিনীর বাবা বলে, তোর মায়ের শরীরটা এখন কেমন রে? তারপরেই কমলিনী বলে, মা এখন ঠিক আছে, মায়ের কাছেই তো এতক্ষণ ছিলাম, আর এখন মাকে ঘুম পাড়িয়ে তারপরে বেরিয়ে আসলাম, মায়ের শরীরটা ঠিক হয়ে যাবে, চিন্তা কর না। কিন্তু এই সময়তেই মায়ের শরীরটা এরকম খারাপ হতে হলো, মার শরীরটা একদম খারাপ হয়ে গেল, বিছানা থেকে উঠতেই পারছে না, বুঝতে পারি না। তখন রেশমি বলে, আমারও না খুব কষ্ট হচ্ছে এই সময়টাতে, নিজের নাতনির বিয়ে, আশীর্বাদ, আর মাকে এখনই অসুস্থ হতে হলো, কি করা যাবে? তখন প্রসূন বলে, কেন মা অসুস্থ আর আশীর্বাদটা এখনই করতে হবে তাই না? পাল্টানো যেত না? মা তো কালকে থেকে অসুস্থ। তখন রেশমি বলে, তুমি কি যে বলো না। আচ্ছা, সব দায়িত্ব কি একা আমার? মেয়েটা কি একা আমার, তোমার নয়? তখন প্রসূন বলে, কেন? সেই জন্যই তো বলছি যে মেয়েটা একা তোমার নয় বলেই তো মা থাকতে পারবে না সেখানে তোমার মেয়ের আশীর্বাদ। তখন রেশমি বলে, এই শেষ সময় কি এভাবে পাল্টানো যায়? আর তাছাড়া ওষুধ দিয়েছে ডাক্তার, ডক্টর দেখে গেল মা সুস্থ হয়ে যাবে একটু পরেই। এখন যদি এই আশীর্বাদটা পিছানো হয় তাহলে তো অনেক কিছু পিছানো হবে তাই না? আশীর্বাদটা তো একটা অংশ বিয়ের। তখনই মৌ চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে কমলিনীর বাবা বলে, আচ্ছা তোমরা এখন চুপ করো না, যা হয়তো হয়ে যাচ্ছে, এটা নিয়ে এত কথা বাড়ানোর কি আছে প্রসূন? তুই চুপ করবি? একটা আশীর্বাদই তো, হয়ে যাক না। তোর মা তোর মা উঠে আসবে ঠিক। তখনই কমলিনী বলে, হ্যাঁ মা উঠে আসবে। তারপরেই রেশমি বলে, আসলে কোর্ট কাচারি নিয়ে যেই অবস্থা হলো সেটা নিয়ে তো কিছু বলতেও পারলাম না, আমি তো ব্যস্ত আমার ছোট মেয়েকে বিয়ে দেওয়ার জন্য, আর বাবা আপনারা তো ব্যস্ত ছিলেন আপনার বয়স্ক মেয়েকে ডিভোর্স দেওয়ানোর জন্য। এখানে আমি কি করতাম বলুন তো? আমার তো কিছু করার ছিল না। তখন কমলিনী বাবা বলে, থাক বৌমা, এখন তোমাকে এসব কিছু আর বলতে হবে না, বুঝতে পেরেছো? তখন রেশমি বলে, কি করব বাবা, আমার মেয়ের কথাও তো আমাকে ভাবতে হবে, আর তাছাড়া ছেলে আর মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, এখানে তো আমাদের কিছু করার নেই তাই না? তারপরে কমলিনী বলে, আচ্ছা বৌদি এসব কথাগুলো এখন কেন বলছো বলো তো? তারপরে মৌ বলে, আমার বিয়েতে তোমরা কেউ খুশি নও তাই না? তখন প্রসূন বলে, হ্যাঁ আমি তো খুশি নাই, আমি তো রাজিও নই, সেটা তো আমি সবার সামনেই বলতে পারি। তখন এই কথাতে রেশমির মনটা খুব খারাপ হয়। তারপর রেশমি বলে, আচ্ছা তুমি রাজি থাকবে বা কি করে? এখানে তো আমাদের হাত নেই, আমাদের কি হাত আছে বলো তো? আর এখানে ছেলে মেয়ে দুজন রাজি। তারপরে কমলিনী বলে, আচ্ছা আমি তো খুব খুশি, কারণ আমার ভাইজির বিয়ে হবে, আমি খুব খুশি সত্যি, সে ছোট থেকে আমার হাতে বড় হতে দেখেছি, আর এখন তার বিয়ে, খুশি হব না? তখন মৌ বলে, কেন, মিঠিও তো ছোট থেকেই বড় হয়েছে তাহলে? তখন কমলিনী বলে, দেখ আমি কি বলেছি মিঠি আলাদা, কিন্তু তোর তো বিয়ে হচ্ছে আর মিঠির তো এখন বিয়ে হচ্ছে না তাই না? তখন এই কথাতেই রেশমি বলে, আচ্ছা বুড়ি, মিঠির তো তোমার জামা কাপড় নিয়ে এ বাড়িতে আসার কথা ছিল, তা ও কি আসবে? তখনই কমলিনী বলে, না আমি ভেবেছিলাম যে ওকে আসতে বারণ করে দেবো। তখন রেশমি বলে, হ্যাঁ ওর একটু খারাপ লাগতেই পারে, কিন্তু এখানে আমাদের তো কিছু করার নেই বলো, ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করেছে, দুজন বিয়ে করছে, এখানে আমরা কি করব? আমরা কি করতে পারি? আর প্লুটোর মনে হয়েছে যে ও মিঠির সঙ্গে ভালো থাকবে, সেই জন্য হয়তোবা এই বিয়েটা করছে, সেখানে তো আমরা বাধা দিতে পারি না তাই না? তখন এই কথাতেই কমলিনী বলে, দেখো বৌদি, এটা নিয়ে না আমার মেয়ের কিছু যায় আসে না, ও নিজেকে নিজেকে গুছিয়ে নিয়েছে, ও এসব নিয়ে আর ভাবে না। তখনই মৌ বলে, তাহলে মিটিকে আসতে বারণ করবে কেন? ও তো নাকি কিছু ভাবেই না। তখন এই কথাতে রেশমি বলে, মৌ তোমার এত কথা দরকার আছে? বড়দের মধ্যে কথা বলা তোমার দরকার নেই, বুঝতে পেরেছো? তোমার পিসি যেটা ঠিক করবে সেটাই করবে, তার মেয়ের ব্যাপার। তুমি না গিয়ে রেডি হও, এখন তো ওরা চলে আসবে, আর সবাই তো চলে আসবে, তোমার মামা মামিরাও চলে আসবে, তাই তাড়াতাড়ি করে গিয়ে যাও, রেডি হয়ে নাও। তারপরেই দেখা যাবে
মৌ বলে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি গিয়ে বরং রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। এই বলেই মৌ সেখান থেকে চলে যায়। এদিকে কমলিনী দাঁড়িয়ে আছে। তখনই অনন্যা, প্লুটো আর নতুন সেখানে চলে আসে। তখন অনন্যা এসেই বলে, এই তো দেখুন কাকে নিয়ে এসেছে, আমার একমাত্র দেওর। ওকে ছাড়া কি আমাদের বাড়ির বিয়ের অনুষ্ঠান হতে পারে? আর ওর একটা একটা ভাইয়ের ছেলে, আর সেখানেও থাকবে না? এটা কি করে হতে পারে? তাই আমি বললাম, কোর্ট কাচারি তো মিটে গেছে, তাই এবার আমাদের সঙ্গে যেতেই হবে। তখন তো রাজি হলো। তারপরে দেখা যাবে প্লুটোর বাবা আসে, এসেই বলে, আপনারা সবাই ঠিক আছেন তো? আর এতদিন কোর্টে যা হলো কি বলবো। তারপরে কমলিনীকে দেখে বলে, ও মা বৌমা, তুমিও এখানে, কেমন আছো? তখন কমলিনী বলে, ভালো আছি দাদা, তবে আপনি না এখন আর আমাকে বৌমা না বললে ভালো হয়। যে সম্পর্কটা নিয়ে আমাকে বৌমা বলতেন, সেই সম্পর্কটা তো এখন আর নেই, তাই আর কি বলছিলাম। তখনই এই কথাতে নতুনের দাদা বলে, হ্যাঁ হ্যাঁ বৌমা, আসলে ভুলে গিয়েছিলাম, ভুল হয়ে গেছে, ঠিক আছে আর বলবো না। তখন কমলিনী বলে, এখন থেকে আমাকে কমলিনী বলে ডাকলেই আমি খুব খুশি হব। তখন নতুনের দাদাও খুব খুশি হয় এই কথা শুনে, আর বলে, তুমি ঠিক আছো তো? তুমি ভালো আছো তো? ওইদিকে অনন্যা কমলিনীকে দেখে বলে, এ কি তুমি এখানে? তখন প্রসূন বলে ওঠে, কেন? ওর দাদার বাড়ি এটা, ওর বাবার বাড়ি। কেন আমার বোন এখানে থাকবে না? আপনাকে কে বললো? ওকে দেখে এরকম অবাক হওয়ার কি আছে? তখন এই কথাতেই রেশমি বলে, না না, এমনিতেই বললো হয়তোবা, কারণ বুড়ি তো সচরাচর এখানে আসে না, সেই জন্য। তারপরে কমলিনী বলে, হ্যাঁ আসলাম এখানে। তারপর নতুন কমলিনীর কাছে গিয়ে বলে, তুমি ঠিক আছো তো? রাতে ঘুম হয়েছিল বলো? তখনই অনন্যা বলে, নতুন, তুমি জানতে না কমলিনী এখানে আছে? তখন নতুন বলে, হ্যাঁ জানতাম, কেন? তখনই অনন্যা বলে ওঠে, ও আচ্ছা, এই জন্যই তুমি এসেছো। আর আমি ভাবলাম যে আমি বলাতে এসেছো। তখনই নতুন বলে, শোনো বৌদি, কখন কোথায় কি বলতে হয় সেটা যদি না জানো, তাহলে কথাই বলার দরকার নেই। তুমি যে কথাগুলো বলছো তাতে যে আরেকজনের খারাপ লাগতে পারে, অপমান হতে পারে, সেটা বোঝো না, তাই না? তখন অনন্যা বলে, এখানে আমি খারাপ কি বললাম বলো তো? তারপরেই নতুন বলে, খারাপ কি বললে সেটা যদি তোমার বোঝার বয়স হতো বা বোঝার মতো মন থাকতো, তাহলে আর এসব কথাগুলো বলতে পারতে না, বুঝতে পেরেছো? তারপরে কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং গিয়ে দেখি মৌ রেডি হলো কিনা, আমি গিয়ে সাজিয়ে দেই। তখনই নতুন বলে, তুমি মৌকে সাজিয়ে দেবে? তারপর বসুন বলে, বুড়ি, মৌ তো একাই ভালো সাজতে পারে, তোর যাওয়ার দরকার নেই, মৌ সেজে নেবে, তুই এগুলো নিয়ে ভাবিস না। তারপরেই কমলিনী আর যায় না। ওইদিকে দেখা যাবে অনন্যা বলে, হ্যাঁ তাড়াতাড়ি করে আশীর্বাদটা করতে হবে, কারণ শুভ একটা ক্ষণ আছে তো, একটু সময়ের মধ্যেই তাড়াতাড়ি করে আমাদের আশীর্বাদটা করতে হবে। তখনই দেখা যাবে প্লুটোকে ছোট কাকুমণি বলে, আচ্ছা প্লুটো, তোমাদের যাওয়ার ডেট কবে? তখন প্লুটো বলে, আমি আমারটা বলতে পারবো, আমি তো ময়ূরটা বলতে পারবো না। তখনই প্লুটো বাবা বলে, কেন? বিয়ে যখন করছিস এখন আবার লজ্জা পেয়ে কি হবে? আর তাছাড়া তোরা একসঙ্গেই তো যাবি, তাই না? এখানে আবার ও কখন যাবে, আমি কখন যাব, সেটা কেন বলছিস? লজ্জা ভেঙে বিয়ে যখন করবি, তাহলে এখন আবার এসব কথা বলা মানে কি? তখন অনন্যা বলে, চুপ করো না, তুমি ছেলেটাকে কেন লজ্জা পাইয়ে দিচ্ছ? তখনই প্লুটোর বাবা বলে, না, আমি তো বলতে চাইছি যে বিয়েটা যখন হচ্ছেই, তাহলে আবার লজ্জা পাবে কেন? লজ্জা পাওয়ার কি আছে? তারপরে নতুন প্লুটোর কাছে গিয়ে বলে, প্লুটো, আমি আগে ভাবতাম যে তুই লজ্জা পাস, কিন্তু তুই এত বড় একটা কাজ করে ফেলছিস, এখানে তো তোর লজ্জা আছে বলে মনে হচ্ছে না। কিন্তু তা হানিমুনটা কি দেশেই করবি না বিদেশে গিয়েই করবি? তখন প্লুটো বলে, দেখো, আমি যাচ্ছি, আমারটা আমি বলতে পারি, কিন্তু মৌ কখন যাবে আমি সেটা বলতে পারছি না, কারণ আমারটার টিকিট এখনো আমি কাটিনি, আর আমি জানিও না। তখন এই কথাতেই কমলিনীর বাবা বলে, কেন? তোমরা বিয়ে করে এখান থেকে যাচ্ছ, একসঙ্গে থাকবে, সেই জন্য তাড়াতাড়ি বিয়েটা হচ্ছে, আর তুমি বলছো তুমি জানো না? তখন প্লুটো বলে, হ্যাঁ, আমার ব্যাপার আমি বলবো, আমি মৌয়ের ব্যাপার বলতে পারি না। তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়। তখন প্লুটোর বাবা বলে, হ্যাঁ, যা যা, বিদেশ গিয়েই বরং হানিমুনটা করে নিস, তাহলেই ভালো হবে। তারপর প্রসূন বলে, হ্যাঁ ওরা একসঙ্গে যাবে জানি, তা কবে যাবে সেটা জানলেও তো ভালো হতো, তবে মৌ আমাকে একটা ডেট বলেছিল, কবে যেন? তখনই রেশমি বলে, আচ্ছা, মৌ তো ডেট ঠিক করেই নিয়েছে, আর এখানে লজ্জা পাওয়ার কি আছে? প্লুটোকে কেন তোমরা লজ্জা দিচ্ছ বলো তো? তখন প্লুটো বলে, আমি তো বলিনি মৌয়ের কথা, আমি আমার কথা বলেছি, কারণ মৌ কবে টিকিট কেটেছে সেটা আমি জানি না, আর আমি যে সেই ডেটেই টিকিটটা কাটতে পারবো সেটাও আমি জানি না, তার জন্যই বলছি যে দুজন যে একসঙ্গে যেতে পারবো জানি না, আমারটা আমি বলতে পারবো আমি কবে যাব, কারণ আমি এখনো টিকিটটা কাটিনি। তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তারপরে দেখা যাবে কমলিনী চুপ করে দাঁড়িয়ে আছে।
তখন রেশমি বলে, এ মা প্লুটো, তুমি এরকম ভাবে কথা বলছো কেন? তুমি আর মৌ মানে স্বামী স্ত্রী হয়ে যাবে, তোমাদের বিয়ের রিচুয়ালস গুলোই চলছে, কদিন পরে বিয়েও হয়ে যাবে, আর তুমি কিনা এখন এসব কথাগুলো বলছো, এমন ভাবে বলছো যেন তোমরা সহপাঠী। না, তোমাদের তো একসঙ্গে যাওয়ার কথা। তখন কমলিনীর বাবা বলে, থাক না বৌমা, লজ্জা পাচ্ছে মনে হচ্ছে। তারপরে অনন্যা বলে, মৌ কোথায়? তারপরেই মৌ আসলেই অনন্যা উঠে আসে আর বলে, বাবা মৌ, তোকে তো খুব সুন্দর লাগছে। তারপরে মৌ বলে, সত্যি? আচ্ছা প্লুটো, তুই কেমন আছিস রে? তখনই রেশমি বলে ওঠে, আচ্ছা মৌ, কি বলেছি তোকে আমি? হ্যাঁ ঠিক আছে, তোরা ক্লাসমেট, আর একসঙ্গে একসঙ্গে তোরা বিদেশেও যাবি, তবে স্বামী স্ত্রীর তো একটা ব্যাপার আছে, তাই না? প্লুটো তোদের স্বামী হবে, তাহলে তাকে তুই তুই তুকারি করে এখন থেকে আর বলবি না। তোকে আমি বলে দিয়েছি না, তোকে তো আমি বারণ করেছিলাম। তখন অনন্যা বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওদের ব্যাপার, ওরা না হয় বুঝে নেবে। এবার তো আমরা আশীর্বাদটা শুরু করি। তখনই প্লুটোর বাবা বলে, হ্যাঁ, যে অনুষ্ঠানের জন্য আমরা এসেছি সেটা এবার শুরু করলে ভালো হয়, সেটা শুরু করা হোক। তখনই কমলিনী বাবা বলে, খাওয়ার ব্যবস্থা কিন্তু আছে, খেয়ে যাবে। তখনই দেখা যাবে নতুনের দাদা বলে, না, আমি খেতে পারবো না, আসলে এখান থেকে আশীর্বাদ ছেড়ে আমাকে আবার ভার্সিটিতে যেতে হবে। তখনই অনন্যা বলে, উনি যখন বলে দিয়েছে খাবে না, তাই ওনাকে কেউ খাওয়াতে পারবে না, এটা ওনার একটা অভ্যাস। তারপরে দেখা যাবে নতুন কমলিনীকে বলে, মিঠি আসবে? তখন কমলিনী বলে, হ্যাঁ আসবে, আমি ওকে বারণ করিনি। তখন নতুন বলে, ও আসলে ওর তো কষ্ট লাগতে পারে। তখনই কমলিনী বলে, প্রথমে ভেবেছিলাম বারণ করব, কিন্তু না, সামনে থেকে সবটা দেখলে নিজেকে শক্ত করতে আরো সহজ হবে, তাই আমি আসতে আর বারণ করলাম না। ও আসুক, চোখের সামনে সবটা দেখুক, কারণ আমার মেয়েকেও তো নিজে পায়ে শক্ত হতে হবে, তাই না? কষ্ট পেয়েই ও শক্ত হোক। তখনই নতুন বলে, মেয়েটা কষ্ট পেতে পারে তো। ওইদিকে দেখা যাবে রেশমি কমলিনীকে বলে, বুড়ি, নিজের নিজের ভাইজির আশীর্বাদ, শাক বাজাও। তখন কমলিনী বলে, আশীর্বাদ দেওয়াটা তো শুরু করো, তারপরে হয় শাক বাজাচ্ছি। তারপরে অনন্যা আর রেশমি উঠে যায় আর ওইদিকে আসন পেতে তারপরে মৌকে বসিয়ে দেয়। তখনই অনন্যা বলে, আচ্ছা প্লুটো, তুই ওখানে দাঁড়িয়ে থাকলে হবে? তাড়াতাড়ি আয়, এখানে তোকে বসতে হবে তো। তারপরে প্লুটোকে টেনে আনতে যায় অনন্যা। ওইদিকে তখনই মিঠি, মিঠিল আর বাবিল সেখানে আসে কমলিনীর জামা কাপড় নিয়ে। তখনই মিঠি এসে বলে, মা। তখন মিঠির কাছে ছুটে যায় কমলিনী আর বলে, মা তুমি চলে এসেছো? তখনই মিঠি বলে, নতুন কাকু, এখানে কি হচ্ছে গো? তারপরে মিঠি আর বাবিল বলে, আচ্ছা, আমাদের দেখা যাচ্ছে না না, শুধু মিঠিকে একা দেখা হচ্ছে নতুন কাকু, এটা কিন্তু ঠিক নয়। তখন নতুন কাকু বলে, তোমাদের সবাইকে আমি দেখছি, তবে মিঠি একটু বয়সে ছোট তো, তাই মিঠির প্রতি একটু ভালোবাসাটাও বেশি। তারপর মিঠি বলে, এখানে কি হচ্ছে গো? তারপরে কমলিনী এসে মিঠিকে জড়িয়ে ধরে আর বলে, নিজেকে শক্ত করো মা। তখনই শাক বেজে ওঠে, উলু বেজে ওঠে, আর মিঠি এইভাবে প্লুটো আর মৌয়ের আশীর্বাদ দেখে খুব কষ্ট পায়, নিজে নিজে পুরো ভেঙে পড়ে। তখন কমলিনী বলে, মা, আমি তোমাকে ভেবেছিলাম আসতে বারণ করব, কিন্তু পরে আবার ভাবলাম যে না, চোখের সামনে দেখলে তুমি নিজেকে শক্ত করতে পারবে। তখনই মিঠি কাঁদতে থাকে, তারপরে আবার নিজেকে শক্ত করে নেয় আর বলে, না মা, আমি ঠিক আছি। ওইদিকে অনন্যা প্লুটো আর মৌকে আশীর্বাদ করে আর বলে, এভাবেই তোমরা ভালো থাকো। তখনই মিঠিল বলে, আচ্ছা কাকিমা, আমরা তো আনইনভাইটেড চলে আসলাম, হাতেও তো কিছু নিয়ে আসিনি, খালি হাতে চলে আসলাম। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।